আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন নিউজ হাবের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের মিসাইল দেখে দৌড়ে পালালেন ইসরায়েলের প্রেসিডেন্ট। জানিয়ে দিব, যেখানে হতে পারে ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। জানিয়ে দিব, ইসরায়েলে আঘাত হানছে ইরানের একের পর এক কদর ক্ষেপণাস্ত্র। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরান যুক্তরাষ্ট্রের আলোচনায় ইসরায়েল কি গুরুত্বহীন, যা জানালো যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ইসরায়েল সংঘাত নতুন মাত্রা পেয়েছে বলে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটি বিশ্লেষণ করে নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হল। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিছু বর্ণনায় বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল ইরানের ওপর আগ্রাসন চালাচ্ছে এবং এর পাল্টা জবাব হিসেবে ইরান কঠোর হামলা চালাচ্ছে। যদিও বাস্তব পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও এই ধরনের দাবি রাজনৈতিক প্রচারণা ও তথ্যযুদ্ধের অংশ হিসেবেও দেখা যেতে পারে। এই প্রেক্ষাপটে ইরানের নেতৃত্বের প্রসঙ্গও এসেছে, যেখানে মুজতবা খামেনির নাম উল্লেখ করা হয়েছে। তবে বাস্তবে ইরানের সর্বোচ্চ নেতা হচ্ছেন আলী খামেনি এবং সামরিক বা কৌশলগত সিদ্ধান্ত তার নেতৃত্বেই পরিচালিত হয়, এটি মনে রাখা জরুরি। ঘটনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে ঘিরে ভাইরাল হওয়ার একটি ভিডিও। বর্ণনা অনুযায়ী উত্তর ইসরায়েলের কিরিয়াত শোমোনা শহরে একটি সংবাদ সম্মেলন শেষে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা তৈরি হলে তিনি দ্রুত নিরাপদ স্থানে সরে যান। তার সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নিয়ে যায়, যা নিরাপত্তা প্রোটোকলের অংশ হিসেবেই স্বাভাবিক ঘটনা। এই ধরনের ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লেও সেগুলির সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় ভিডিও আংশিকভাবে দেখানো হয় বা ভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়, যা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরেও নানা গুঞ্জন ছড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তার মৃত্যুর গুজব বা জনসম্মুখে না আসার বিষয়টি নিশ্চিত তথ্য নয় এবং এই ধরনের দাবির ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎস যাচাই করা প্রয়োজন। সংবাদ সম্মেলনে হারজগ যে বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি লেবাননের ভেতরে কৌশলগত গভীরতা নিশ্চিত করার কথা বলেন, তা ইসরায়েলের নিরাপত্তা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে, কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নিজেদের নিরাপত্তা জোরদার করার নীতি অনুসরণ করে আসছে। সব মিলিয়ে এই ঘটনাগুলো একটি বৃহত্তর ভূরাজনৈতিক উত্তেজনার অংশ হিসেবে দেখা যেতে পারে, যেখানে সামরিক, দূতাবাসিক এবং তথ্যযুদ্ধ সবগুলোই একসাথে চলছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও, বক্তব্য বা দাবিগুলো সবসময় যাচাইযোগ্য নাও হতে পারে। সুতরাং ইরান ইসরায়েল সংঘাত সম্পর্কিত যে কোনো তথ্য গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, সরকারি বিবৃতি এবং স্বাধীন বিশ্লেষণের ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন করাই সবচেয়ে যুক্তিসঙ্গত পন্থা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান যে উভয় পক্ষ যুদ্ধবন্ধে নীতিগতভাবে সম্মত হয়েছে। এই দাবির পর বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ইরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো আলোচনা বা সমঝোতার কথা অস্বীকার করেছে। ফলে পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে। বিভিন্ন কূটনৈতিক সূত্রের মতে, সরাসরি আলোচনা না হলেও নেপথ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তুরস্ক, রাশিয়া এবং পাকিস্তান সহ একাধিক দেশ মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে পাকিস্তান নিজেকে একটি সম্ভাব্য প্রধান মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, যা এই সংকটের কূটনৈতিক দিককে নতুন মাত্রা দিয়েছে। আলোচনার সম্ভাব্য স্থান নিয়েও তৈরি হয়েছে নানা জল্পনা। অতীতে মাস্কাট যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপের একটি গুরুত্বপূর্ণ ভেন্যু ছিল, কিন্তু সাম্প্রতিক উত্তেজনার কারণে এখন আর সেটিকে কার্যকর বিকল্প হিসেবে দেখা হচ্ছে না। নতুন করে ইসলামাবাদকে সম্ভাব্য আলোচনার স্থান হিসেবে প্রস্তাব করা হয়েছে, যা কূটনৈতিকভাবে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। পাকিস্তানের এই সক্রিয় ভূমিকার পেছনে রয়েছে তাদের কৌশলগত সম্পর্ক। দেশটির সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয়েই সম্প্রতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ করেছেন। শরীফ মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি কথা বলেছেন, অন্যদিকে সেনাপ্রধান ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। এসব পদক্ষেপ ইঙ্গিত দেয় যে পাকিস্তান পর্দার আড়ালে আলোচনা এগিয়ে নিতে চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে যে তাদের সঙ্গে ইরানের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সেই প্রেক্ষিতেই তারা কিছু কঠোর অবস্থান থেকে সরে এসেছে।
কিন্তু ইরান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে তারা কেবল আঞ্চলিক মিত্রদের মাধ্যমে কিছু বার্তা পেয়েছে এবং সেগুলোর জবাব দিয়েছে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে তাদের মৌলিক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি, বিশেষ করে হরমুজ প্রণালী এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে। এছাড়া পাকিস্তান দাবি করেছে যে তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদানে সহায়তা করছে। একই সঙ্গে মিশর এবং উপসাগরীয় দেশগুলোও এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছে। তুরস্কও যুদ্ধ শুরুর আগ থেকেই মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে সব কূটনৈতিক তৎপরতার পরও বিশ্লেষকরা সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের মতে এসব প্রচেষ্টা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আনুষ্ঠানিক কোনো শান্তি প্রক্রিয়া শুরু হয়নি। চ্যাথাম হাউসের বিশ্লেষক সানাম ওয়াকিলের মতে বিভিন্ন দেশ আন্তরিকভাবে সংঘাত কমানোর চেষ্টা করলেও এখনই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সবশেষে বলা যায় কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও বাস্তবে যুদ্ধবিরতির সম্ভাবনা এখনও অনিশ্চিত। উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে এবং ছাড় দেওয়ার ইঙ্গিত খুব কম। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা অনেকাংশেই নির্ভর করছে এই নেপথ্যের আলোচনাগুলোর অগ্রগতির ওপর। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ৭৮তম দফায় প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র চালানোর পর ইসরায়েলে আঘাত হানার তথ্য সামনে আসছে। মঙ্গলবার ২৪ মার্চ সকালে উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর হাইফা শহরে একটি ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা একটি বাড়িতে আঘাত এনেছে। এই হামলায় উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে। IRGC নতুন দফায় হামলার পর এক বিবৃতিতে জানিয়েছিল যে আবার তারা ইসরায়েলে গুচ্ছ বোমা দিয়ে সাজানো কদর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানায়, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে তারা ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে, যিনি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ওপর পা দিয়ে আহত হয়েছিলেন। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় একজন নারী আঘাত পেয়েছেন এবং বেশ কয়েকজন আতঙ্কিত হয়ে পড়ায় তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আরেকটি ভয়ঙ্কর রাত দেখল ইসরায়েল। কিছুক্ষণ আগে ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, তবে এটি একটি খোলা জায়গায় পড়ায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী আগেভাগেই এটি শনাক্ত করে সতর্কতা জারি করেছিল, যার ফলে তেল আবিব এবং অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে সাইরেন বেজে ওঠে। সোমবার ২৩ মার্চ সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা দীর্ঘ ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতায় এই সর্বশেষ ঘটনাটি ঘটল। মূলত ইসরায়েলের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যার ফলে জেরুজালেম, হাইফা, তেল আবিব এবং পশ্চিম গ্যালিলি এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্তত একটিতে ক্লাস্টার বা গুচ্ছ ওয়ারহেড ছিল, যা থেকে ছোট ছোট অনেক বোমা ছড়িয়ে পড়ে। বন্দরনগরী হাইফার আশেপাশে এ ধরনের হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ব্যাপক সতর্কতা জারি। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে যে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র আসার সংকেত পাওয়ার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সামরিক বাহিনী আরও জানায়, গত কয়েক মিনিটের মধ্যে হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকার মোবাইল ফোনগুলোতে সরাসরি সতর্কতামূলক নির্দেশনা পাঠিয়েছে। জনসাধারণকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। ইসরায়েলি বিশ্লেষকরা বর্ণনা করেছেন যে যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনা চলবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির পর দেশটিতে হতাশা ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ইরানের জ্বালানি অবকাঠামোতে একের পর এক হামলার হুমকি এবং কোনো আলোচনা হওয়ার বিষয়ে ইরানের সরাসরি অস্বীকৃতি সত্ত্বেও ট্রাম্প এই মন্তব্য করেছেন। পুরো যুদ্ধ জুড়ে ইসরায়েলি নেতারা নিজেদের ইরানের বিরুদ্ধে লড়াইয়ের সম্মুখভাগে উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রায়ই গর্ব করে বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্রকেই যুদ্ধে যোগ দিতে রাজি করিয়েছেন, যাকে তিনি বারবার ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্পের মন্তব্যের পর সোমবার ২৩ মার্চ এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাস করেন যে ইসরায়েলি ও মার্কিন সামরিক বাহিনীর অর্জিত বিশাল সাফল্যগুলোকে কাজে লাগিয়ে একটি চুক্তির মাধ্যমে যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন করা সম্ভব, যা আমাদের গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করবে।
নেতানিয়াহু আরও যোগ করেন, এর পাশাপাশি আমরা ইরান এবং লেবানন উভয় স্থানেই হামলা অব্যাহত রেখেছি। আমরা পদ্ধতিগতভাবে মিসাইল প্রোগ্রাম এবং পারমাণবিক কর্মসূচি ধ্বংস করছি এবং হিজবুল্লার উপর জোরালো আঘাত হেনে চলেছি। এসব দাবি সত্ত্বেও ইসরায়েলের অনেক মানুষ স্পষ্টতই সচেতন যে যুদ্ধের শুরুতে তাদের কাছে বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে এটি ইরানি সরকারকে উৎখাত করবে এবং দেশটির পক্ষ থেকে আসা হুমকির অবসান ঘটাবে। কিন্তু ইসলামী প্রজাতন্ত্র এখনও টিকে আছে এবং গত কয়েকদিনে ইসরায়েলে প্রাণঘাতী ইরানি হামলা অব্যাহত রয়েছে। এমতাবস্থায় আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার বিষয়টি অনেকের কাছেই অস্বস্তিকর। সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত অ্যালন পিনকাস বলেছেন, নেতানিয়াহুর আপত্তি সত্ত্বেও যদি ট্রাম্প আলোচনার জন্য চাপ দিয়ে থাকেন, তবে এটি একটি সংকেত হতে পারে যে মার্কিন প্রেসিডেন্ট বুঝতে পেরেছেন জয় কতটা দ্রুত ও জোরালো হবে এবং শাসন ব্যবস্থা পরিবর্তন কতটা কার্যকর সে বিষয়ে নেতানিয়াহু তাকে ধোঁকা দিয়ে থাকতে পারেন। রাষ্ট্রবিজ্ঞানী ওরি গোল্ডবার্গ বলেন, আলোচনার বিষয়ে আগে থেকে ইসরায়েলের সঙ্গে পরামর্শ করা হয়েছে বলে মনে হয় না। এটি মূলত নেতানিয়াহুর সেই প্রচেষ্টার একটি কঠোর প্রত্যাখ্যান যেখানে তিনি যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে আরও গভীরভাবে জড়ানোর চেষ্টা করেছিলেন। তেল আবিব থেকে তিনি বলেন, এটি কি নেতানিয়াহুর পরাজয়? অবশ্যই হ্যাঁ। ট্রাম্প মূলত ইসরায়েলকে ত্যাগ করছেন। আপাতত আমরা লেবানন ধ্বংস করতে পারব এবং গাজাকে অভুক্ত রাখতে পারব, কিন্তু আমরা এমন কোনো গুরুত্বপূর্ণ পক্ষ যাদের সঙ্গে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ কথা বলতে চাইবে সেই ধারণা এখন শেষ। কেউ আমাদের সঙ্গে কথা বলতে চায় না। লক্ষ্য কি অর্জিত হয়েছে? নেতানিয়াহু এবং ইসরায়েলের কট্টরপন্থীরা মার্কিন প্রেসিডেন্টের সমর্থনের ওপর অনেক ভরসা করেছিলেন। 2024-এ ট্রাম্পের বিজয়কে ইসরায়েলি প্রধানমন্ত্রী উৎসবজনন করেছিলেন এবং একে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদারিত্বের একটি নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছিলেন। তবে ট্রাম্পের অভাবনীয় আচরণ এবং দুই দেশের শক্তির বিশাল ভারসাম্যহীনতার কারণে বিভিন্ন সময় উদ্বেগের সৃষ্টি হয়েছে। যেমন 2025-এর শেষের দিকে যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলের ওপর যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছিল এবং 2025-এর জুনে ইরানে হামলা বন্ধের নির্দেশ দিয়েছিল। ইসরায়েলি রাজনীতিতে যুক্তরাষ্ট্রের বিশাল ভূমিকার কারণে কিছু বিশ্লেষক পরামর্শ দিয়েছেন যে বর্তমান আলোচনায় ইসরায়েল কোণঠাসা হয়ে পড়লেও এটি ইরানের বিরুদ্ধে তাদের অর্জিত সাফল্যকে অস্বীকার করে না। বার্লিন থেকে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক নিমরোড ফ্ল্যাভবেনবার্গ বলেন, আমি মনে করি না যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টায় ইসরায়েল জড়িত থাকবে এমন কোনো প্রত্যাশা ছিল। ইসরায়েল এখন আর এমন দেশ নয় যারা কূটনীতি করে। তবে আমি সন্দিহান যে নেতানিয়াহু আসলে কখনো শাসন ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে সিরিয়াস ছিল কিনা। যদি থাকতেন তবে তিনি ইরান সরকারের ভিতরে থাকা সেই সব ব্যক্তিদের হত্যা বা তাদের পরিকল্পনা নস্যাৎ করতেন না যারা এটি ঘটাতে পারত। তিনি আরও বলেন, বরং যদি আপনি ধরে নেন যে এর উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করা, তাহলে তিনি তা করেছেন, আর তিনি তা এমনভাবে করেছেন যা নিশ্চিত করে যে ইরান যাতে ভবিষ্যতে আর মাথা তুলে না দাঁড়াতে পারে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি বজায় থাকবে।